ক্ষুব্ধ মনে নিজ কক্ষে পায়চারি করছেন নাজি। তাকে শান্ত করার প্রাণপণ চেষ্টা করছে জকি, কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে তার ক্ষোভ। আইয়ুবীর কাছে আপনি আমাকে আরেকবার যেতে দিন, আমি লোকটাকে বোতলে ভরে ফেলব, বলল জকি। লাভ হবে না, কমবক্ত তার নির্দেশনামা জারি করে ফেলেছে, যার বাস্তবায়নও শুরু হয়ে গেছে। লোকটা আমার অস্তিত্ব শেষ করে দিল। তোমার জাদু তার উপর অচল। আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা কে করল তা আমি জানি। বেটা আমার ক্রমবর্ধমান মর্যাদা ও যোগ্যতায় হিংসা করছে। আমি মিশরের গভর্নর হতে যাচ্ছিলাম, আমি মিশরের শাসকবর্গের উপর ক্ষমতা প্রয়োগ করতাম, অথচ আমি ছিলাম একজন সাধারণ সালার। এখন আমি একজন সালারও নই। গর্জে উঠে বললেন নাজি। দারোয়ানকে বললেন, ইদ্রোসকে এক্ষুনি ডেকে আনো। সংবাদ শুনে সঙ্গে সঙ্গে এসে হাজির হয় নাজির নায়েব ইদ্রোস। নাজি বললেন, আমি এর উপযুক্ত একটা জবাব ঠিক করে রেখেছি। কি জবাব জানতে চাই ইদ্রোস। বিদ্রোহ, বললেন নাজি। শুনে নির্বাক নিষ্পলক নাজির প্রতি তাকিয়ে থাকে ইদ্রোস। ক্ষণকাল নীরব থেকে নাজি বললেন, তুমি অবাক হয়েছ? এই 50,000 সুদানি সৈন্য আমাদের ওয়াফেদার হওয়ার ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? এরা কি সালাউদ্দিন আইয়ুবীর তুলনায় আমাকে ও তোমাকে বেশি মান্য করে না? তুমি কি তোমার বাহিনীকে এই বলে বিদ্রোহের জন্য খেপিয়ে তুলতে পারবে না যে সালাউদ্দিন আইয়ুবী তোমাদেরকে মিশরীয়দের গোলামে পরিণত করছে, অথচ মিশর তোমাদের? গভীর এক নিঃশ্বাস ছেড়ে ইদ্রুস বলল, এরূপ কোনো পদক্ষেপ নিয়ে আমি চিন্তা করে দেখিনি তো। বিদ্রোহের আয়োজন আঙ্গুলের এক ইশারাই হতে পারে, কিন্তু মিশরী বাহিনী আমাদের বিদ্রোহ দমন করে ফেলার ক্ষমতাও রাখে। এখন বাইরের সাহায্য নেওয়ার ব্যবস্থাও তাদের আছে। সরকারের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার আগে সব দিক ভালো করে ভেবে দেখা প্রয়োজন। আমি সবই ভেবে দেখেছি। খ্রিস্টান সম্রাটদের কাছে সাহায্যের আবেদন পাঠাচ্ছি। তুমি দুজন দূত প্রস্তুত করো, তাদের অনেক দূর যেতে হবে। এসো, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। জকি, তুমি তোমার কক্ষে চলে যাও, বললেন নাজি। নিজ কক্ষে চলে যায় জকি। নাজি ও ইদ্রোস পরিকল্পনা আটে সারা রাত জেগে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী দুই বাহিনীকে একীভূত করার সময় ঠিক করেছিলেন 7 দিন। কাগজে কার্যক্রম শুরু হয়ে গেছে। পূর্ণ সহযোগিতা করছেন নাজি। কেটে গেছে 4 দিন। এ সময় নাজি আরেকবার সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু কোনো অভিযোগ করেননি। বিস্তারিত রিপোর্ট পেশ করে সে সালাউদ্দিন আইয়ুবীকে নিশ্চিন্ত করে দেয় যে 7ম দিনে দুই বাহিনী এক হয়ে যাবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নায়েবগণ তাকে নিশ্চিত করে নাজি বিশ্বস্ততার সাথে সহযোগিতা করছে। কিন্তু আলী বিন সুফিয়ানের রিপোর্ট ছিল ভিন্ন রকম। আলীর গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে সুদানি ফৌজের সিপাহীদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে। মিশরী ফৌজের সঙ্গে একীভূত হতে তারা সম্মত নয়। তাদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে মিশরী ফৌজের সঙ্গে একীভূত হলে তাদের অবস্থান গোলামের মতো হয়ে যাবে। তারা গনিমত সম্পদ থেকে বঞ্চিত হবে এবং তাদেরকে গাধার মতো খাটতে হবে। সবচেয়ে বড় ভয়, তাদের মদ পান করার অনুমতি থাকবে না। আলী বিন সুফিয়ান এই রিপোর্ট সালাউদ্দিন আইয়ুবীর কাছে পৌঁছে দেন। জবাবে সুলতান বললেন, এরা দীর্ঘদিন পর্যন্ত বিলাসিতা করে আসছে, তো তাই হঠাৎ এই পরিবর্তন মনোপুত হচ্ছে না। আশা করি ধীরে ধীরে নতুন পরিবেশ ও পরিস্থিতি তাদের গা সয়ে যাবে, এতে চিন্তার কিছু নেই। আচ্ছা, ওই মেয়েটির সঙ্গে আর সাক্ষাৎ হয়েছে কি? জিজ্ঞেস করেন সুলতান। না, ওর সাক্ষাৎ পাওয়া সম্ভব হচ্ছে না। আমার লোকেরাও ব্যর্থ হয়েছে। নাজি তাকে বন্দি করে রেখেছে, জবাব দেন আলী বিন সুফিয়ান। পরের রাতের ঘটনা। সবেমাত্র আধার নেমেছে। জকি তার কক্ষে উপবিষ্ট। ইদ্রোসকে সঙ্গে নিয়ে নাজি তার কক্ষে বসা। ঘোড়ার পদশব্দ শুনতে পায় জকি। দরজার পর্দাটা ঈষৎ ফাঁক করে বাইরের দিকে তাকায় সে। বাইরে দ্বীপের আলোতে দুজন আরোহী ঘোড়ার পিঠ থেকে নামতে দেখতে পায় মেয়েটি। পোশাকে তাদেরকে বণিক বলে মনে হলো তার, কিন্তু ঘোড়া থেকে অবতরণ করে যখন তারা নাজির কক্ষের দিকে পা বাড়ায়, তখন তাদের চলনে বোঝা গেল লোকগুলো ব্যবসায়ী নয়। ইত্যবসরে বাইরে বেরিয়ে আসে ইদ্রোস। তাকে দেখেই থেমে যায় আগন্তুকদ্বয়। সামরিক কায়দায় সালাম করে ইদ্রোসকে। ইদ্রোস তাদের চারদিকে ঘুরে আপাদমস্তক গভীরভাবে নিরীক্ষা করে বলে, অস্ত্র কোথায় দেখাও।
চোগার পকেট ও আস্তিনের ভিতর থেকে অস্ত্র বের করে দেখায় তারা। ক্ষুদ্র আকারের একটি তরবারি ও একটি করে খঞ্জর। তাদেরকে ভিতরে নিয়ে যায় ইদ্রোস। গভীর ভাবনায় হারিয়ে যায় জকি। নিজের কক্ষ থেকে বের হয়ে নাজির কক্ষপানে হাঁটা দেয়, কিন্তু দারোয়ান দরজায় তার গতিরোধ করে বলে ভিতরে যেতে পারবে না, নিষেধ আছে। জকি বুঝে ফেলে বিশেষ কোনো ব্যাপার আছে। তার মনে পড়ে যায় দুরাত আগে নাজি তার উপস্থিতিতে ইদ্রোসকে বলছিল, আমি খ্রিস্টান সম্রাটদের কাছে সাহায্যের আবেদন করছি, তুমি দুজন দূত প্রস্তুত করো, অনেক দূর যেতে হবে। তারপর আমাকে ভিতরে পাঠিয়ে দিয়ে বিদ্রোহের কথাও বলেছিল। নিজের কক্ষে চলে যায় জকি। জকি ও নাজির কক্ষের মধ্যখানে একটি দরজা, যা অপর দিক থেকে বন্ধ। এই দরজাটির সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে যায় জকি। অপর কক্ষে নাজির কথা বলার ফিসফিস শব্দ শোনা গেলেও বোঝা যাচ্ছে না কিছুই। কিছুক্ষণ পর নাজির পরিষ্কার কণ্ঠ শুনতে পায় জকি। সে বলছে, বসতি থেকে দূরে থাকবে, সন্দেহবশত কেউ তোমাদের ধরার চেষ্টা করলে সর্বাগ্যে পত্রটি গায়েব করে ফেলবে, জীবন বাজে রেখে কাজ করবে, পথে যেই তোমাদের গতিরোধ করবে নির্দ্বিধায় তাকে শেষ করে দেবে। সফর তোমাদের 4 দিনের, কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবে 3 দিনে। দিকটা মনে রেখো, উত্তর পশ্চিম। বাইরে বেরিয়ে পড়ে আগন্তুকদ্বয়। জকিও বেরিয়ে আসে কক্ষ থেকে। নাজি ও ইদ্রোস দাঁড়িয়ে আছে ফটকের সামনে। আরোহীদের বিদায় দেওয়ার জন্যেই তারা বের হয়েছে বোধহয়। 2টি ঘোড়ায় চড়ে 2 আরোহী ছুটে চলে দ্রুত। জকিকে দেখে নাজি ডাক দিয়ে বললেন, আমি বাইরে যাচ্ছি, অনেক কাজ আছে, ফিরতে দেরি হবে, তুমি আরাম করো, একাকী ভালো না লাগলে হেরেমে ঘুরে আসো। হাত তুলে ঠিক আছে বলে সম্মতি জানায় জকি। মহল ত্যাগ করে চলে যায় নাজি ও ইদ্রোস। কক্ষে প্রবেশ করে জকি। চোগা পরিধান করে কোটি বন্ধে খঞ্জর বাঁধে। কক্ষের দরজায় তালা দিয়ে হাঁটা দেয় হেরেমের দিকে। জকির কক্ষ থেকে হেরেমের দূরত্ব কয়েকশো গজ। দারোয়ানকে অবহিত করে হেরেমে প্রবেশ করে সে। অপ্রত্যাশিতভাবে জকিকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে হেরেমের মেয়েরা। এই প্রথমবার হেরেমে প্রবেশ করল জকি। হেরেমের মেয়েরা তাকে সম্মানের সাথে স্বাগত জানায়। যে 2টি মেয়ে তাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল, সহাস্যে অভিবাদন জানায় তারাও। কক্ষময় ঘুরে ঘুরে সকলের সঙ্গে সাক্ষাৎ করে জকি। সবার সাথে কথা বলে ফেরত রওনা হয়। যে চতুর চাকরানিটি তাকে খুন করার দায়িত্ব নিয়েছিল, বিদায়ের সময় সেও সেখানে উপস্থিত। গভীর দৃষ্টিতে জকির আপাদমস্তক একবার দেখে নেয় সে। জকি বেরিয়ে পড়ে বাইরে। হেরেমের প্রাসাদ আর নাজির বাসগৃহের মধ্যবর্তী জায়গাটা অনাবাদী, কোথাও উঁচু কোথাও নিচু। হেরেম থেকে বেরিয়ে জকি নাজির বাসগৃহে না গিয়ে দ্রুত গতিতে হাঁটা দেয় অন্যদিকে। ওদিকে একটি সরু গলিপথ আছে। অতি দ্রুত হাঁটছে জকি। হঠাৎ গলিপথের 15-20 গজ পিছনে একটি কালো ছায়ামূর্তি চোখে পড়ে তার। সেটিও এগিয়ে চলছে দ্রুত। হয়তোবা কোনো মানুষ, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একটি কালো চাদরে আবৃত থাকায় তাকে ভূত বলেই মনে হলো জকির কাছে। হাঁটার গতি আরও বাড়িয়ে দেয় জকি। সাথে সাথে ভূতের গতি বেড়ে যায় আরও বেশি। সামনে ঘন ঝোপঝাড়, তার মধ্যে অন্তর্হিত হয়ে যায় জকি। সেখান থেকে 250 থেকে 300 গজ সম্মুখে সুলতান আইয়ুবের বাসগৃহ, যার আশপাশে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের আবাস। জকি যাচ্ছিল ওদিকেই। মেয়েটি ঘন ঝোপের মধ্য থেকে বের হলো বলে এমন সময় বাঁ দিক থেকে ছায়ামূর্তিটির আত্মপ্রকাশ ঘটে। জ্যোৎস্না রাত, তবু ছায়াটির মুখমণ্ডল দেখা যাচ্ছে না। তার পায়ের কোনো শব্দ নেই। হাতটা উপরে উঠে যায় ছায়াটির। জ্যোৎস্নার আলোয় একটি খঞ্জর চিক করে ওঠে এবং বিদ্যুৎ গতিতে জকির কাঁধ ও ঘাড়ের মধ্যখানে এসে বিদ্ধ হয়। জকির মুখ থেকে কোনো চিৎকার বেরোয়নি। খঞ্জর তার কাঁধ থেকেই বেরিয়ে যায়। কিন্তু এত গভীর জখম খেয়েও মেয়েটি দ্রুত গতিতে কোমর থেকে খঞ্জর বের করে। ছায়ামূর্তিটি তার উপর পুনর্বার আক্রমণ চালায়। এবার জকি আক্রমণকারীর খঞ্জরধারী হাতটা নিজের বাহু দ্বারা প্রতিহত করে নিজের খঞ্জরটা তার বুকে সেধিয়ে দেয়। আঘাত খেয়ে ছায়ামূর্তিটি চিৎকার করে ওঠে। এবার জকি বুঝতে পারে আক্রমণকারী মূর্তিটি একজন নারী। জকি খঞ্জরটা তার বুক থেকে বের করে পুনরায় আঘাত হানে। এবার বিদ্ধ হয় ছায়ামূর্তির পিঠে।
আঘাত লাগে নিজের পাঁজরেও। ছায়ামূর্তিটি ঘুরপাক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আক্রমণকারী লোকটা কে দেখার চেষ্টা করল না জকি। ছুটে চলল গন্তব্য পানে। তার শরীর থেকে ফিনকি ধারায় রক্ত ঝরছে। জ্যোৎস্নালোকে সুলতান আইয়ুবীর বাসগৃহ দেখতে পাচ্ছে জকি। অর্ধেক পথ অতিক্রম করার পর মাথাটা চক্কর খেয়ে ওঠে তার। চলার গতি মন্থর হতে শুরু করেছে। জকি চিৎকার করে ওঠে, আলী, আইয়ুবী, আলী, আইয়ুবী। পরনের পোশাক রক্তে লাল হয়ে গেছে জকির। সীমাহীন কষ্টে পা টেনে টেনে অগ্রসর হচ্ছে মেয়েটি। গন্তব্যের কাছে চলে এসেছে সে, কিন্তু বাকি পথ অতিক্রম করা সম্ভব মনে হচ্ছে না। দেহের সবটুকু শক্তি ব্যয় করে অনর্গল ডেকে চলছে আলী ও আইয়ুবীকে। নিকটেই এক স্থানে একজন টহল সেনা টহল দিয়ে ফিরছিল। জকির ডাক শুনে ছুটে আসে সে। জকি তার গায়ের উপর লুটিয়ে পড়ে বলল, আমাকে আমিরে মিশরের নিকট পৌঁছে দাও, দ্রুত, অতি দ্রুত। শান্ত্রী মেয়েটিকে পিঠে তুলে সুলতান আইয়ুবীর বাসগৃহ অভিমুখে ছুটে যায়। নিজ কক্ষে বসে আলী বিন সুফিয়ানের নিকট থেকে রিপোর্ট নিচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কক্ষে তার দুজন নায়েবও উপস্থিত। আলী বিন সুফিয়ান বিদ্রোহের আশঙ্কা ব্যক্ত করেছিলেন। সে নিয়েই আলাপ আলোচনা করছেন তারা। চরম ভয়ার্ত চেহারায় কক্ষে প্রবেশ করে দারোয়ান। বলে, এক সিপাহী একটি জখমি মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বলছে মেয়েটি নাকি আমিরে মিসরের সাথে সাক্ষাৎ করতে চায়। শুনেই আলী বিন সুফিয়ান ধনুক থেকে ছুটে যাওয়া তীরের ন্যায় কক্ষ থেকে বেরিয়ে যান। সুলতান আইয়ুবীও তার পিছনে পিছনে ছুটে যান। এত বছরে মেয়েটিকে ভিতরে নিয়ে আসা হয়েছে। সুলতান আইয়ুবী বললেন, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। মেয়েটিকে সুলতান আইয়ুবীর খাটের উপর শুয়ে দেওয়া হলো। মুহূর্ত মধ্যে বিছানাপত্র রক্তে ভিজে যায়। ডাক্তার কবিরাজ কাউকে ডাকতে হবে না, ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলল। আমি আমার কর্তব্য পালন করেছি। তোমাকে কে জখম করল জকি? আলী বিন সুফিয়ান জিজ্ঞেস করেন। আগে জরুরি কথাগুলো শুনুন, জকি বলল। উত্তর পশ্চিম দিকে ঘোড়া হাঁকান। দুজন অশ্বারোহীকে যেতে দেখবেন। উভয়ের পোশাকই বাদামি বর্ণের। একটি ঘোড়া বাদামি, অপরটি কালো। লোকগুলোকে দেখতে ব্যবসায়ী মনে হবে। তাদের সঙ্গে সালার নাজির লিখিত পয়গাম আছে, যেটি খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্ক বরাবর পাঠানো হয়েছে। নাজির এই সুদানি ফৌজ বিদ্রোহ করবে। আমি আর কিছু জানি না। আপনাদের সালতানাত কঠিন বিপদের সম্মুখীন। অশ্বারোহী দুজনকে পথেই ধরে ফেলুন। বিস্তারিত তাদের নিকট থেকে জেনে নিন। বলতে বলতে চৈতন্য হারিয়ে ফেলতে শুরু করে মেয়েটি। অল্পক্ষণের মধ্যে দুজন ডাক্তার এসে পৌঁছেন। তারা মেয়েটির রক্তক্ষরণ বন্ধ করতে চেষ্টা শুরু করেন। মুখে ঔষধ খাইয়ে দেন। ঔষধের ক্রিয়ায় অল্প সময়ের মধ্যে জকি বাকশক্তি ফিরে পায়। জরুরি বার্তা তো আগেই জানিয়ে দিয়েছে, এবার বিস্তারিত বলতে শুরু করে। নাজি ও ইদ্রুসের কথোপকথন, তাকে নিজ কক্ষে পাঠিয়ে দেয়া, নাজির ক্ষুব্ধ হওয়া, দৌড়ঝাঁপ এবং দুজন অশ্বারোহীর আগমন ইত্যাদি সব কথা। শেষে জকি বলল, আক্রমণকারী কে ছিল আমি জানি না, তবে আমার আঘাত খেয়ে আক্রমণকারী যে চিৎকারটা দিয়েছিল তাতেই বোঝা গেছে লোকটা মহিলা। জকি আক্রমণের স্থান জানায়। তৎক্ষণাৎ সেখানে দুজন লোক প্রেরণ করা হয়। জকি বাঁচবে না বলে অভিমত ব্যক্ত করে। তার পেট ও পিঠে দুটি গভীর জখম। জকির রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। বেশিরভাগ রক্ত আগেই ঝরে গেছে। সে সুলতান আইয়ুবীর হাত ধরে চুমু খেয়ে বলল, আল্লাহ আপনাকে এবং আপনার সাম্রাজ্যকে নিরাপদ রাখুন। আপনি পরাজিত হতে পারেন না। সালাউদ্দিন আইয়ুবীর ঈমান কত পরিপক্ক আমার চেয়ে বেশি কেউ জানে না। তারপর আলী বিন সুফিয়ানকে উদ্দেশ্য করে বলল, আমি কর্তব্য পালনে ত্রুটি করিনি তো? আপনি আমাকে যে দায়িত্ব অর্পণ করেছিলেন আমি তা পালন করেছি। তুমি প্রয়োজনের চেয়ে বেশি পালন করেছ। আলী বিন সুফিয়ান বললেন, আমার তো ধারণাই ছিল না নাজি এত ভয়ঙ্কর কর্মকাণ্ডে লিপ্ত এবং তোমাকে জীবন উৎসর্গ করতে হবে। আমি তোমাকে শুধু গুপ্তচর বৃত্তির জন্য প্রেরণ করেছিলাম। হায়, আমি যদি মুসলমান হতাম। জকি বলল। তার চোখে অশ্রু নেমে আসে। বলল, আমার এ কাজের যা বিনিময় দিবেন আমার অন্ধ পিতা ও চিররুগ্ন মাকে দিয়ে দিবেন। তাদের অক্ষমতায় 12 বছর বয়সে আমাকে নর্তকী বানিয়েছিল। জকির মাথাটা একদিকে ঝুঁকে পড়ে, চোখ দুটো আধ খোলা।
ঠোঁট দুটো এমনভাবে আছে যেন মেয়েটি মিটমিটি হাসছে। ডাক্তার তার শিরায় হাত রাখেন এবং সালাউদ্দিন আইয়ুবীর প্রতি তাকিয়ে মাথা নাড়ান। জকির প্রাণ পাখি আহত দেহের খাঁচা থেকে বেরিয়ে গেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন, মেয়েটার ধর্ম যাই থাকুক, তাকে পূর্ণ মর্যাদার সঙ্গে দাফন করো। ইসলামের জন্য মেয়েটা নিজের জীবন দান করেছে, ইচ্ছে করলে আমাদেরকে ধোকাও দিতে পারত। দারোয়ান কক্ষে প্রবেশ করে বলল, বাইরে এক নারীর লাশ এসেছে। সুলতান আইয়ুবী ও আলী বেরিয়ে দেখেন মধ্যবয়সী এক মহিলার লাশ। অকুস্থলে 2টি খঞ্জর পাওয়া গেছে। মহিলাকে কেউ চেনে না। এ নাজির হেরেমের সেই চাকরানি যে পুরস্কারের লোভে জকির উপর সংহারী আক্রমণ চালিয়েছিল। জকিকে রাতেই সামরিক মর্যাদায় দাফন করা হলো, আর চাকরানির লাশ পূর্ণ অবজ্ঞার সাথে গর্তে নিক্ষেপ করা হলো। তবে দুটো কর্মই সম্পাদন করা হলো গোপনে। সময় নষ্ট না করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উন্নত জাতের 8টি তাগড়া ঘোড়া এবং 8 জন কমান্ডো নির্বাচন করে তাদেরকে আলী বিন সুফিয়ানের কমান্ডে নাজির প্রেরিত লোক দুটিকে ধাওয়া করে ধরতে পাঠিয়ে দেন। জকি ছিল মারাকেশের এক নর্তকী। কেউ জানত না তার ধর্ম কি ছিল, তবে মুসলমান ছিল না, খ্রিস্টানও নয়। আলী বিন সুফিয়ান জানতে পারেন সুদানি ফৌজের সালার নাজি একজন কুচক্রী ও শয়তান চরিত্রের মানুষ। তার অন্দর মহলের খবরাখবর জানার জন্য আলী গোয়েন্দা জাল বিছিয়ে দিয়েছিলেন। তিনি একটি তথ্য জানতে পারেন, নাজি হাসান ইবনে সাব্বার ফেদায়ীদের ন্যায় প্রতিপক্ষকে রূপসী মেয়ে ও হাসিস দ্বারা ফাঁদে আটকায় এবং নিজের অনুগত বানায় কিংবা খুন করায়। আলী বিন সুফিয়ান বহু খোঁজাখুঁজির পর এক ব্যক্তির মাধ্যমে জকিকে মারাকেশ থেকে আনান এবং কৌশলে নাজির নিকট পাঠিয়ে দেন। মেয়েটির মধ্যে এমনই জাদু ছিল যে নাজি তাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর কাজে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু মেয়েটি যে তারই জন্য একটি পাতা ফাঁদ, তা সে জানত না। সুলতান আইয়ুবী ও আলী বিন সুফিয়ানের কৌশলের কাছে পরাজিত হয় নাজি নিজেই, জকির ফাঁকে আটকে যায়। জকির মাধ্যমে তার গোপন সব তথ্য চলে যেতে শুরু করে আইয়ুবী ও আলীর কানে। এই তথ্য গ্রহণই ছিল মহড়ার দিন মেয়েটিকে নিজ তাঁবুতে প্রবেশের অনুমতি প্রদানের তাৎপর্য। তাঁবুতে নিয়ে সুলতান আইয়ুবী মেয়েটির সঙ্গে প্রেম নিবেদন করেননি। নাজির কাছ থেকে তার প্রাপ্ত তথ্যাবলীর রিপোর্ট গ্রহণ করেছিলেন এবং তাকে দিক নির্দেশনা প্রদান করেছিলেন। কিন্তু মেয়েটির দুর্ভাগ্য যে নাজির হেরেমে তার শত্রু জন্মে যায়, তার বিরুদ্ধে চক্রান্ত আটা হয় এবং তাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়। 8টি দ্রুতগামী অশ্বারোহী নিয়ে ছুটে চলছেন আলী বিন সুফিয়ান। গন্তব্য দেশের উত্তর পশ্চিম অঞ্চল। সম্রাট ফ্রাঙ্কের হেডকোয়ার্টার কোথায় তার জানা আছে, সে পর্যন্ত পৌঁছানোর পথঘাটও চেনা। এখন পরদিন ভোরবেলা। রাতে তেমন বিশ্রাম করেননি। আরবি ঘোড়া ক্লান্ত হয়েও তাগড়া থাকে। দূর দিগন্তে খেজুর বিথির মধ্যে 2টি ঘোড়া দেখতে পান আলী। রাস্তা পরিবর্তন ও আড়ালের জন্য তিনি টিলার কোল ঘেঁষে ঘেঁষে চলছেন। মরুভূমির ভেদ রহস্য তার জানা আছে। লোকালয় ফেলে এখন অনেক দূরে চলে এসেছেন তিনি। বিপদগামী হওয়ার আশঙ্কা নেই তার। চলার গতি আরও বাড়িয়ে দেন আলী বিন সুফিয়ান। সামনের 2 আরোহী আর তার দলের মধ্যকার ব্যবধান কমপক্ষে 4 মাইল ছিল। এখন দূরত্বটা কমিয়ে এনেছেন তিনি, কিন্তু ঘোড়া ক্লান্ত হয়ে পড়েছে। আলী বিন সুফিয়ান ও তার বাহিনী এখন খেজুর বিথির নিকটে এসে পৌঁছেছেন। সম্মুখের আরোহী 2 জন 2 মাইল দূরে একটি পাহাড়ের কোল ঘেঁষে চলছে। বোধহয় তাদের ঘোড়াও পরিশ্রান্ত হয়ে পড়েছে। আরোহী 2 জন ঘোড়া থেকে অবতরণ করে দৃষ্টির আড়ালে চলে যায়। ওরা পাহাড়ের আড়ালে বসে পড়েছে বলেই আলী বিন সুফিয়ান রাস্তা বদল করে ফেলেন। 2 দলের মাঝে ব্যবধান কমে আসছে। এখন দূরত্বটা কয়েকশো গজের বেশি হবে না। সম্মুখের আরোহীদ্বয় আড়াল থেকে সামনে চলে আসে। পিছনে দ্রুত গতিতে ধেয়ে আসা ঘোড়ার পদধ্বনি শুনে ফেলেছে তারা একদিকে সরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আলী বিন সুফিয়ানের ঘোড়ার গতি আরও বেড়ে যায়। ক্লান্ত পরিশ্রান্ত ঘোড়া আপত্তি জানায় না। তারাও জানে এই মিশনে আলী ও আইয়ুবীকে সফল হতেই হবে, অতএব কর্তব্যে অবহেলা করা চলবে না। দলবলসহ পাহাড়ের অভ্যন্তরে ঢুকে পড়েন আলী। 2টি ঘোড়া সে পথে অতিক্রম করেছে বলে প্রমাণ পাওয়া গেল, কিন্তু এখনও বেশি দূর যেতে পারেনি। বোধহয় পিলেই ভয় ধরে গেছে তাদের। সম্ভবত তারা বেরোবার পথ পাচ্ছে না। একবার ডানে
একবার বায়ে ছোটাছুটি করে ফিরছে শুধু। আলী বিন সুফিয়ান ঘোড়াগুলো এক সারিতে বিন্যস্ত করে সামনে পিছনে ঘুরিয়ে দেন এবং পালায়নপর আরোহীদের কাছাকাছি পৌঁছে যান। দু দলের মাঝের দূরত্ব এখন মাত্র 100 গজ। এক তীরন্দাজ ধাবমান ঘোড়ার পিঠ থেকে তীর ছোড়ে। তীরটা একটি ঘোড়ার সামনের এক পায়ে গিয়ে বিদ্ধ হয়। ঘোড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আরও কিছু দৌড়ঝাঁপের পর পালায়নপর লোক দুজন আলীর বাহিনীর বেষ্টনীতে চলে আসে। তারা অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়। আলী বিন সুফিয়ান তাদের পরিচয় জানতে চান। তারা মিথ্যা বলে, নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দেয়। কিন্তু তল্লাশি নেওয়ার পর সেই বার্তাটি পাওয়া গেল, যেটি নাজি তাদের দিয়ে প্রেরণ করেছিল। উভয়কে হেফাজতে নিয়ে নেওয়া হলো। ঘোড়াগুলোকে বিশ্রামের জন্য সময় দেওয়া হলো। অভিযান সফল করে আলী বিন সুফিয়ান ফেরত রওনা হন। অস্থির চিত্তে অপেক্ষা করছেন সুলতান আইয়ুবী। দিন কেটে গেছে, রাতটাও অতিক্রান্ত হয়ে যাচ্ছে। মধ্যরাতে সুলতান আইয়ুবী ঘুমিয়ে পড়েছেন। তার চোখ লেগে গেছে। অপেক্ষায় অপেক্ষায় কতক্ষণ বসে থাকা যায়। রাতের শেষ প্রহরে আইয়ুবীর কক্ষের দরজায় আলতো করাঘাত পড়ে। তার চোখ খুলে যায়। ধর্মর করে উঠে দরজা খোলেন। আলী বিন সুফিয়ান দাঁড়িয়ে আছেন। পেছনে দণ্ডায়মান তার 8 অশ্বারোহী ও 2 কয়েদি। সুলতান আইয়ুবী আলী এবং কয়েদি দুজনকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে যান এবং নাজির পত্রখানা হাতে নিয়ে পড়তে শুরু করেন। প্রথম প্রথম তার চেহারার রং বিবর্ণ হয়ে উঠলেও পরক্ষণেই মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। নাজির বার্তাটি বেশ দীর্ঘ। সে খ্রিস্টানদের জনৈক সম্রাট ফ্রাঙ্ককে লিখেছিল, অমুক দিন অমুক সময় ইউনানি, রোমান ও অন্যান্য খ্রিস্টানদের সমুদ্র পথে রোম উপসাগরের দিক থেকে সৈন্য অবতরণ করিয়ে আক্রমণ করুন। আপনার আক্রমণের সংবাদ পেলেই 50,000 সুদানি সৈন্য আইয়ুবীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে। মিশরের নতুন বাহিনী আপনার আক্রমণ ও আমার বিদ্রোহের একসঙ্গে মোকাবেলা করতে পারবে না। বিনিময়ে সমগ্র মিশর কিংবা মিশরের সিংহভাগ অঞ্চলের শাসন আপনাকে দান করা হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বার্তাবাহী লোক দুজনকে কয়েদখানার পাতাল প্রকোষ্ঠে ফেলে রাখেন। তৎক্ষণাৎ নিজের নতুন বাহিনী প্রেরণ করে নাজি ও তার নায়েবদের নিজ গৃহে নজরবন্দি করে ফেলেন। হেরেমের সকল নারীকে মুক্ত করে দেন এবং নাজির যাবতীয় সহায় সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। এই সকল অভিযান গোপন রাখা হয়। নাজির উদ্ধারকৃত পত্রটিতে আক্রমণের যে তারিখ ছিল, সুলতান আইয়ুবী সেটি পরিবর্তন করে অন্য তারিখ লিখে দুজন বিচক্ষণ লোককে সম্রাট ফ্রাঙ্কের নিকট প্রেরণ করেন। বলে দেন, তোমরা নিজেদেরকে নাজির লোক বলে পরিচয় দিবে। তাদের রওনা করিয়ে সুলতান সুদানি বাহিনীকে মিশরি বাহিনীতে একীভূত করে ফেলার নির্দেশ প্রত্যাহার করে দেন। 8 দিন পর দূতরা ফিরে আসে। তারা সম্রাট ফ্রাঙ্ককে নাজির পত্র পৌঁছে উত্তর নিয়ে আসে। ফ্রাঙ্ক লিখেছেন, আমার আক্রমণের 2 দিন আগে যেন সুদানিরা বিদ্রোহ করে, যাতে আইয়ুবীর আক্রমণ মোকাবেলা করার হুঁশ জ্ঞান না থাকে। আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবীর অনুমতিক্রমে এই দূত দুজনকে নজরবন্দি করে রাখেন, যাতে তথ্য ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। যেসব স্থানে খ্রিস্টানদের নৌযান এসে ভেড়ার কথা, সুলতান আইয়ুবী সেই স্থানগুলোতে নিজের সৈন্য লুকিয়ে রাখেন। পত্রে উল্লিখিত তারিখে সম্রাট ফ্রাঙ্ক আক্রমণ চালান। নির্দিষ্ট দিনে যথাসময়ে খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী রোম উপসাগরে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকদের পরিসংখ্যান মোতাবেক খ্রিস্টানদের যুদ্ধ জাহাজের সংখ্যা ছিল 125। তন্মধ্যে 12টি ছিল বেশ বড়। সেগুলোতে বোঝাই ছিল সৈন্য, যারা মিশর আক্রমণ করতে এসেছিল। এই বাহিনীর কমান্ডার ছিলেন অ্যামলার্ক, যার পালতোলা জাহাজগুলোতে রসদ ছিল। লাইন ধরে আসছিল জাহাজগুলো। প্রতিরক্ষার কমান্ডো নিজের হাতে রাখেন সুলতান আইয়ুবী। তিনি খ্রিস্টানদেরকে সাগরের কূলে ভেড়ার সুযোগ দেন। সর্বাগ্রে বড় জাহাজটি লঙ্গর ফেলে। হঠাৎ তার উপর আগুনের বর্ষণ শুরু হয়ে যায়। এগুলো মিনজানিক দ্বারা নিক্ষিপ্ত আগুন। মুসলমানদের বর্ষিত এই অগ্নিগোলা খ্রিস্টানদের জাহাজ কিস্তিগুলোর পালে আগুন ধরিয়ে দেয়। কাঠের তৈরি জাহাজগুলোর গায়েও আগুন ধরে যায়। অপর দিক থেকে মুসলমানদের লুকিয়ে থাকা জাহাজ এসে পড়ে। তারাও খ্রিস্টানদের জাহাজের উপর আগুনের গোলা নিক্ষেপ করতে শুরু করে। এখন মনে হচ্ছে যেন রোম উপসাগরে অগ্নিকাণ্ড ঘটে গেছে এবং সাগরটাও জ্বলছে।
খ্রিস্টানদের জাহাজগুলো মোড় ঘুরিয়ে পরস্পর ধাক্কা খেতে ও একটি অপরটিতে আগুন ধরাতে শুরু করে দেয়। নিরুপায় হয়ে জাহাজের খ্রিস্টান সেনারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। তাদের যারা কূলে এসে ভিড়ে তারা সুলতান আইয়ুবীর তীরন্দাজদের নিশানায় পরিণত হয়। ওদিকে নুরুদ্দিন জঙ্গি সম্রাট ফ্রাঙ্কের দেশের উপর আক্রমণ করে বসেন। ফ্রাঙ্ক মিশর প্রবেশের জন্য তার বাহিনীকে স্থলপথে রওনা করিয়ে নিজে নৌবাহিনীতে যোগ দেন। নিজ দেশে আক্রমণের সংবাদ শুনে বড় কষ্টে তিনি দেশে ফিরে যান। গিয়ে দেখেন সেখানকার চিত্রই বদলে গেছে। রোম উপসাগরে খ্রিস্টানদের সম্মিলিত বহরটি অগ্নিদগ্ধ হয়ে নিঃশেষ হয়ে গেছে। সৈন্যরা আগুনে পুড়ে পানিতে ডুবে এবং আইয়ুবীর সৈন্যদের তীর খেয়ে প্রাণ হারিয়েছে। তাদের এক কমান্ডার এমলার্ক প্রাণে বেঁচে গেছেন। তিনি আত্মসমর্পণ করে সন্ধির আবেদন জানালে সুলতান আইয়ুবী চড়া মূল্যের বিনিময়ে তা মঞ্জুর করেন। ইউনানি এবং সিসিলির কয়েকটি জাহাজ রক্ষা পেয়েছিল। সুলতান আইয়ুবী তাদেরকে জাহাজগুলো ফিরিয়ে নেওয়ার অনুমতি প্রদান করেন, কিন্তু ফেরার পথে সমুদ্রে এমন ঝড় উঠে যে সবগুলো জাহাজ পানিতে ডুবে যায়। 1169 সালের ডিসেম্বরের 19 তারিখ খ্রিস্টানরা তাদের পরাজয়ে স্বাক্ষর করে এবং সুলতান আইয়ুবীকে জরিমানা আদায় করে। কিন্তু এ জয়ের পর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবন ও তার দেশ মিশর আগের তুলনায় বেশি সংকটাপন্ন হয়ে পড়ে। দ্বিতীয় অধ্যায়, সপ্তম মে। ক্রুসেডারদের নৌবহর ও সেনাবাহিনীকে রোম উপসাগরে ডুবিয়ে মেরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এখনও মিশরের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছেন। 7 দিন কেটে গেছে। সুলতান আইয়ুবী খ্রিস্টানদের থেকে জরিমানাও আদায় করে নিয়েছেন, কিন্তু রোম উপসাগর এখনও একের পর এক নৌজাহাজ গলৎকরণ করে চলছে আর উদ্গীরণ করছে মানুষের লাশ। মাঝিমাল্লা ও সৈন্যরা আগুন ধরে যাওয়া জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। এখন এক এক করে ভেসে উঠছে তাদেরই মৃতদেহ। দূরে মাঝদরিয়ায় 7 দিন পরও আজ কয়েকটি জাহাজের পাল বাতাসে ফরফর করছে। কোনো মানুষ নেই তাতে। ছেঁড়া পাল জাহাজগুলোকে সমুদ্রের দয়ার উপর ছেড়ে দিয়েছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেগুলোর তল্লাশি নেওয়ার জন্য কয়েকটি নৌকা প্রেরণ করেন। বলে দেন, যদি কোনো জাহাজ বা কিস্তি অক্ষত থাকে, কাজে আসার মতো হয়, তাহলে রশি বেঁধে টেনে নিয়ে আসবে, আর যেগুলো অকেজো সেগুলোর মালপত্র বের করে আনবে। খ্রিস্টানদের ভাসমান জাহাজগুলোর তল্লাশি নেওয়া হলো। যা পাওয়া গেল তন্মধ্যে বেশিরভাগ অস্ত্র, খাদ্যদ্রব্য আর মানুষের লাশ। ভাসমান লাশগুলোকে সমুদ্রে উর্মিমালা তুলে তুলে তীরে ছুঁড়ে মারছে। লাশগুলোর কতিপয় আগুনে পোড়া, কিছু মাছে খাওয়া, অসংখ্য লাশ এমন যে সেগুলোর গায়ে একটি বা একেরও অধিক তীর গাঁথা। কাঠ, তক্তা ও ভাঙা কিস্তি অবলম্বন করে সাঁতার কেটে কেটে এখনও কিছু লোক কূলে এসে উঠছে। ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্লান্ত, অবসন্ন সেই ভাগ্যাহত লোকগুলোকে ঢেউ যাকে যেখানে ছুঁড়ে মারছে, লাশের মতো সেখানেই পড়ে থাকছে, আর মুসলমানরা তাদের তুলে আনছে। সমুদ্র তীরে মাইলের পর মাইল এই একই দৃশ্য বিরাজ করছে। সুলতান আইয়ুবী তার বাহিনীকে মিশরের সমগ্র উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন এবং যেখানেই কোনো শত্রু সেনা সমুদ্র থেকে তীরে উঠে আসবে, সঙ্গে সঙ্গে তাকে শুকনো পোশাক আর পুষ্টিকর খাবার সরবরাহ করার এবং আহত হলে ব্যান্ডেজ চিকিৎসারও ব্যবস্থা করে রেখেছেন। তারপর একই স্থানে জড়ো করেছেন বন্দীদের। ঘোড়ায় চড়ে উপকূলীয় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সুলতান আইয়ুবী। তাঁবু ছেড়ে কয়েক মাইল দূরে চলে গেছেন তিনি। সম্মুখে ছোট বড় অনেকগুলো টিলা। টিলার একদিকে সমুদ্র আর পেছনে ধুধু মরুপ্রান্তর। এই সবুজ শ্যামল মরুদ্যানে সারি সারি খেজুর বৃক্ষ ছাড়াও আছে নানা প্রকার মরুজাত গাছগাছালি, ঝোপঝাড়, বৃক্ষলতা। সুলতান আইয়ুবী ঘোড়া থেকে নামলেন এবং পায়ে হেঁটে টিলার পাদদেশ বেয়ে এগিয়ে চললেন। সঙ্গে তার রক্ষী বাহিনীর 4 অশ্বারোহী। সুলতান নিজের ঘোড়াটা রক্ষীদের হাতে দিয়ে তাদের সেখানেই দাঁড়িয়ে থাকতে বললেন। 3 সালারও আছে তারই সঙ্গে। তার মধ্যে একজন হলেন সুলতান আইয়ুবীর অন্তরঙ্গ বন্ধু বাহাউদ্দিন সাদ্দাত। এই যুদ্ধের মাত্র একদিন আগে তিনি আরব থেকে এসেছেন। ঘোড়াটা রক্ষীদের হাতে দিয়ে সুলতানের সঙ্গে হাঁটা দেন তিনিও। এখন শীতের মৌসুম, শান্ত সমুদ্র। সুলতান আইয়ুবী হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন অনেক দূর। দৃষ্টির আড়াল হয়ে গেলেন রক্ষীদের। এখন তার সামনে, পিছনে, বায়ে উঁচু নিচু টিলা।
ডানে বালুকাময় সমুদ্র তীর। 2-2.5 গজ উঁচু এক খণ্ড পাথরের উপর উঠে দাঁড়ান সুলতান। দৃষ্টি নিক্ষেপ করেন রোম উপসাগরের প্রতি। তার ঈমান আলোকিত অবয়বে বিজয়ের আনন্দদীপ্তি। এক নাগারে তাকিয়ে আছেন শান্ত সমাহিত নীলাভ সমুদ্র পানে। হঠাৎ নাকে হাত রেখে তিনি বলে উঠলেন, কেমন উৎকণ্ঠ একটা দুর্গন্ধ আসছে না? সমুদ্র উপকূলে এদিক ওদিক ঘুরতে শুরু করে সুলতান আইয়ুবী ও তার সালারদের দৃষ্টি। কিসে যেন ফরফর শব্দ কানে ভেসে আসে তাদের। তারপর হালকা চেঁচামেচি ও কনকন শব্দ। ওপর থেকে 3-4টি শকুন ডানা মেলে নিচে নামতে দেখা গেল। টিলার আড়ালে সমুদ্রের তীরের দিকে অবতরণ করল শকুনগুলো। সুলতান আইয়ুবী বললেন, লাশ আছে। ওদিকে হেঁটে গেলেন তারা। 15-20 গজের বেশি যেতে হলো না, 3টি লাশ। শকুনগুলো ভাগাভাগি করে খাচ্ছে লাশগুলো। পাঞ্জা করে একটি মানব মুন্ডু নিয়ে উড়ে গেল এক শকুন। উঠেই চক্কর কাটে আকাশে। হঠাৎ পা থেকে ছুটে নিচে পড়ে যায় মুন্ডুটি। পতিত হয় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঠিক সামনে। মুন্ডুটির চোখ দুটো খোলা, যেন চেয়ে আছে সুলতানের দিকে।